সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিনে আপনাদের স্বাগতম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন উদ্যোক্তা যিনি দুর্যোগপ্রবণ এদেশের জনগণকে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমাদের সঙ্গে আছেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাখাওয়াত হোসেন। আজ আমরা জানবো তার প্রতিষ্ঠান সম্পর্কে। বাংলাদেশ প্রতিদিনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি, ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা তো জানি যে আপনার যে প্রতিষ্ঠানটি সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন, সেটা দুর্যোগ নিয়ে কাজ করে, দুর্যোগের সময় জনগণকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। তো আমরা প্রতিষ্ঠানটি সম্পর্কে শুরু থেকে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে আমরা জানি যে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ এবং এখানে নানান ধরনের দুর্যোগ প্রতি বছর, প্রতি সময়, প্রতি ক্ষণে আমাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তো এখানে বড় ধরনের যে প্রবলেমটা, যে আমরা অসচেতন তুলনামূলকভাবে, তো সেখানে বাংলাদেশ সরকারের একটা পাইলট প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, CDMP। এটা ফায়ার সার্ভিসের সাথে যুক্ত ছিল, UNDP এর মূল ফান্ডিং করে। তো সেখানে আমি প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাই এবং পরবর্তীতে তাজরিন ফ্যাশন এবং রানা প্লাজা, এই দুটা ইনসিডেন্ট বা দুর্ঘটনায় আমি অংশগ্রহণ করি। আপনি জেনে থাকবেন যে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ড হয়, সেখানে 113 জন মানুষ আগুনে পুড়ে মারা যায় এবং রানা প্লাজা বাংলাদেশের সবচেয়ে বড় একটা দুর্যোগ বা দুর্ঘটনা ছিল, যেখানে 1175 জন মানুষ প্রাণ দিয়েছে, নিহত হয়েছে। তো সেখান থেকেই মূলত আমার এই উদ্দীপনা জাগে যে আমি যে বিষয়গুলো থেকে কাজ করে আসছি সেগুলো নিয়ে যদি আমি জনসাধারণকে সচেতন করতে পারি, তো সেক্ষেত্রে এটা দুর্যোগ প্রশমন বলি অথবা দুর্যোগ প্রস্তুতি বলি অথবা প্রতিরোধ বলি, সব ক্ষেত্রে এটা ভালো একটা কাজে দেবে। তো এ থেকেই মূলত আমি 2015 সাল থেকে এই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন এটি চালু করি এবং এই সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের একটা অংশ হচ্ছে সেফটি স্কুল। এই স্কুল মূলত মানুষকে সচেতন করবার জন্য নানান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রচেষ্টা। তাহলে বর্তমানে সেফটি স্কুল কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে? আমরা সেফটি স্কুল থেকে মানুষকে সচেতন করবার জন্য নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, যেমনটা ধরেন অগ্নিকাণ্ডে নিরাপত্তা, আপনার জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দেয়া এবং হচ্ছে আমাদের দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ হতাহত হয়ে থাকে, প্রাণ দিয়ে থাকেন, বজ্রপাতে মানুষ মারা যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষকে সচেতন করে থাকি এবং প্রশিক্ষিত করে থাকি। বর্তমানে সেফটি স্কুলের কি কার্যক্রম, কোনো স্পেসিফিক কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আমরা আসলে বর্তমান যে বিষয়গুলো করছি সেটা হচ্ছে বিনামূল্যে অথবা বিনা পারিশ্রমিকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনগুলোতে প্রশিক্ষণ করিয়ে থাকি, যেখানে নামমাত্র যাতায়াত খরচ এমনটা দিয়ে দিলেই আমরা সেই প্রশিক্ষণগুলো করাচ্ছি এবং হাতে কলমে প্রশিক্ষণ, অর্থাৎ অগ্নিকাণ্ড কেন হয়, অগ্নিকাণ্ড যদি হয়ে যায় তখন তাদের করণীয় কিভাবে তারা আগুন মোকাবেলা করতে পারবে, যদি কোনো ব্যক্তি আহত হয় তাহলে তাকে কিভাবে উদ্ধার করবে এবং উদ্ধার পরবর্তী তাকে হসপিটাল অথবা ডাক্তার পর্যন্ত নিয়ে যাওয়ার আগে কি ধরনের প্রাথমিক চিকিৎসা দেবে এবং কিভাবে তারা দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিনামূল্যে প্রশিক্ষণ করিয়ে যাচ্ছি। এই প্রশিক্ষণটা কি কেউ যদি কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে ইনভাইট করলে যান, নাকি আপনারা জনসাধারণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের উদ্যোগে সেখানে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন? জি, আমরা দুটি পন্থাই আমরা অবলম্বন করছি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদেরকে ইনভাইট করছে, সেখানে আমরা যাচ্ছি। আবার আমাদের নিজেদের প্রচারণা রয়েছে, তার মাধ্যমেও আমরা বিভিন্ন চিঠির মাধ্যমে জনগণকে জানাচ্ছি অথবা আবাসিক ভবনগুলোতে চিঠি দিচ্ছি যে আমাদের এই ধরনের সুবিধা আছে, আমরা আপনাদেরকে এইভাবে সহযোগিতা করতে পারি। বিশেষ করে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতির ব্যবহার সবাই জানি না। হ্যাঁ, আমি যদি তাজরিন ফ্যাশনের কথায় আবার যাই, যেখানে আপনার সারা রাত ফায়ার ফাইটিং করার পর যখন আমরা ভিজিট করলাম তখন দেখলাম মাত্র 2টি ফায়ার এক্সটিংগুইশার ওয়াল থেকে নামানো হয়েছিল এবং একটি ব্যবহার করা হয়েছে। এবং আমাদের যে বাস্তব অভিজ্ঞতা সেটা যদি বলি, যে বিভিন্ন আবাসিক ভবন অথবা অফিস আদালতে যখনই যাচ্ছি, বিশেষ করে কেয়ারটেকার থেকে শুরু করে আবাসিক যারা রয়েছেন, কাউকে যদি জিজ্ঞাসা করি এই যন্ত্রের ব্যবহার তারা জানে কিনা, এর পার্সেন্টেজ খুবই কম। হ্যাঁ, যে যদি 100 জন মানুষ থাকে সেই ক্ষেত্রে হয়তো 5 থেকে 10 সর্বোচ্চ
এই 5 থেকে 10 জন হয়তো তারা ব্যবহার জানে অথবা মোটামুটিভাবে এই যন্ত্র সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু যদি আমরা এই বিষয় সম্পর্কে ভালো ধারণা পাই এবং যদি কোনো ইনসিডেন্ট হয় তখন যদি আমরা ব্যবহার করতে সক্ষম হই, তাহলে কিন্তু আমাদের দুর্যোগ ঝুঁকিটা কমে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যাতে আগুন না লাগে সেজন্য আমার করণীয় কি, এই বিষয়টাও নিয়ে আমরা কথা বলি। তো সেই ক্ষেত্রে শুধু অগ্নিকাণ্ড না, আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট যত ধরনের দুর্যোগ আছে, আমরা সব বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করি, প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করি অন্ততপক্ষে, যাতে মানুষ সচেতন হয়। আপনারা তো হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন, কিন্তু যারা ধরেন ঢাকার বাইরে বা দেশের বাইরে আছে তাদের জন্য, যারা দূরে তাদের জন্য কি ধরনের কার্যক্রম আপনাদের রয়েছে? জি, আমরা যারা হচ্ছে রিমোট যদি বলি অথবা হচ্ছে ঢাকার বাইরে যদি বলি, অনেক ক্ষেত্রেই অনেকেই আগ্রহী হয়ে থাকেন যে আমাদের যাতায়াত ব্যবস্থা করে দিয়ে হলেও তারা ফিজিক্যাল ট্রেনিং নেবে। সরাসরি আমরা সেখানে গিয়ে অথবা আমরা অফিস পারপাসে অথবা আমার পেশাগত দিক থেকে যদি আমি কোনো এলাকায় যাই, সেখানে যদি তার সাথে আমার সময়ের একটা সামঞ্জস্য হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে সরাসরি প্রশিক্ষণটা দিতে পারি। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদের অনলাইন সুবিধা আছে, আমরা অনলাইনে জুম প্ল্যাটফর্ম অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করি এবং জনগণকে সচেতন করবার জন্য এই ধরনের প্রশিক্ষণ করিয়ে থাকি। কিন্তু আসলে আমার মনে হয় প্রশিক্ষণটা হাতে কলমে বেশি কার্যকরী হয়ে থাকে। হ্যাঁ, এটা অবশ্যই নিঃসন্দেহে যদি এই ধরনের প্রশিক্ষণ অন্ততপক্ষে এগুলো হাতে কলমে হওয়া উচিত এবং সেটা বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, এই যে আপনারা 2015 সাল থেকে এই কার্যক্রম পরিচালনা করছেন, বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছেন, তো কোনো ধরনের বেনিফিট কি এসেছে? আপনার কি মনে হয়, আপনি কি এরপরে যেসব জায়গায় প্রশিক্ষণ দিয়েছেন সেগুলো এরপরে ভিজিট করার সুযোগ হয়েছে আপনার? হ্যাঁ, একাধিক প্রতিষ্ঠান অথবা একাধিক ভবন, আবাসিক ভবন, একাধিক অফিস আদালত আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং একটা ন্যূনতম পরিবর্তন আমরা পেয়েছি। বিশেষ করে আমি যদি কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলি যে যেখানে আমরা ট্রেনিং করানোর পর সেখানে ফায়ার হয়েছে এবং তারা নিজেরা ফায়ার ফাইট করতে সক্ষম হয়েছে, এটা হচ্ছে আমাদের বড় সফলতা, বড় একটা অর্জন। হ্যাঁ, এটা শুনে অথবা দেখে ভালো লাগে যে আমাদের ছোট্ট একটা প্রয়াসে অনেক মানুষের জীবন, অনেক বড় ধরনের সম্পদ রক্ষা হয়েছে, এটা আমাদের জন্য একটা প্রাপ্তি। ভাই, আপনি শুরুতে যেমন বলছিলেন যে সেফটি স্কুল জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন কাজ করে, কি ধরনের কাজ আসলে জলবায়ু রিলেটেড আপনারা করে থাকেন? ধন্যবাদ। আসলে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে জনসচেতনতা। হ্যাঁ, আসলে জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, এর প্রভাবটা কি, এবং এই প্রভাব যদি আমরা কমিয়ে আনতে চাই তাহলে আমাদের করণীয় কি। আমি যদি ছোট্ট একটা বিষয় বলি, আপনি জেনে থাকবেন যে বজ্রপাত হয়। এই বজ্রপাত জলবায়ু পরিবর্তনের সাথে কিভাবে সম্পর্কিত? প্রতি বছর আমরা দেখি যে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে। আগে একটা নির্ধারিত সময় ছিল, সাধারণত এপ্রিল, মে, জুন, এই সময়টাতে বজ্রপাতের সংখ্যা বেশি হতো, কিন্তু এখন দেখছি আমরা অক্টোবর মাস পর্যন্ত বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে। কেন হচ্ছে? গবেষণায় দেখা গেছে যদি গ্লোবাল ওয়ার্মিং অথবা যে টেম্পারেচার যদি 1 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে বজ্রপাতের সংখ্যা 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 10 গুণ যদি বৃদ্ধি পায় তাহলে প্রভাবটা কেমন হবে, কি ধরনের প্রভাব হবে? তো সুতরাং আমাদের এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে এবং এটা রক্ষার জন্য অথবা এই প্রভাব কমিয়ে আনবার জন্য আমার কাজ কি, এই বিষয়টা নিয়ে আমরা জনসচেতনতা তৈরি করছি। ব্যক্তি পর্যায়ে কি আসলে এই বিষয়ে যে সচেতনতামূলক যেসব কার্যক্রম চালিয়েছেন, মানুষের আসলে সাড়া কেমন এই কাজগুলোতে? বরাবরই সারার ক্ষেত্রে যদি বলি যে মানুষের বেনিফিট মানে সরাসরি হাতে কোনো কিছু পাচ্ছে সেইটার দিকে যে আগ্রহ, আর হচ্ছে আপনি নলেজ প্রোডাক্ট শেয়ার করছেন অথবা আপনি তথ্য শেয়ার করছেন সেই দিকে আগ্রহ, তুলনামূলকভাবে বাংলাদেশের মানুষ অথবা আমার দেশের বা আমার সমাজের মানুষ তুলনামূলকভাবে অসচেতন। তো এই জায়গা থেকে আমরা চেষ্টা করছি একটা পরিবর্তন আনবার জন্য। তবে কিছু কিছু জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি অথবা মনে হচ্ছে যে অনেকেই বলার চেষ্টা করছে যে কি দরকার, আমার বাবা করে গেছে, এটা আমি করছি, কখনো কোনো বিপদে পড়িনি। হ্যাঁ, তো আপনারা যেটা বলছেন যে এরকম কোনো কিছু দেখিনি বা বিপদ আমাদের হয় নাই, হ্যাঁ চলছি। তো এই ধরনের কথা অনেকে বলে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষের কাছ থেকেই ভালো সাড়া পাচ্ছি, পজিটিভ রেসপন্স পাচ্ছি।
হ্যাঁ, যেখানে হচ্ছে মানুষকে সচেতন করবার জন্য তারা নিজেরাও সচেষ্ট থাকেন অথবা হচ্ছে আগ্রহী হন। তবে আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে যে এন্ট্রেন্স। আমি যদি বলি যে হচ্ছে একটা আবাসিক ভবন, সেখানে আমি একটা ট্রেনিং করাতে চাচ্ছি, বিনামূল্যে ট্রেনিং, এরপরও হচ্ছে সবাই নিতে চাচ্ছে না। তো এটা যদি আমাদের দেশের সরকার বলি অথবা স্থানীয় সরকারের পক্ষ থেকে, লাইক সিটি কর্পোরেশন অথবা যে কোনো ধরনের স্থানীয় সরকার প্রতিনিধি যারা রয়েছেন, অথবা যারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করে থাকেন, বড় বড় বিজনেস হাউস যারা রয়েছে, তারা যদি আমাদের সাথে একটু কোঅপারেট করে, তারা যদি সহযোগিতা করে, আমি যদি আবাসিক ভবনগুলোর কথা বলি, আবাসিক পল্লী যেগুলো রয়েছে অথবা হচ্ছে আবাসিক এরিয়া যেগুলো রয়েছে, সেখানকার যে অথরিটি আছে তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, ইজি এন্ট্রেন্স দেন অথবা ওখানে যদি ন্যূনতম খরচটা তারা বহন করে, তাহলে হয়তো আমার এই কাজের গতি বৃদ্ধি পাবে এবং জনসচেতনতা অধিক বৃদ্ধি পাবে। আচ্ছা ভাইয়া, আগামী 13 অক্টোবর তো আপনি জানেন যে দুর্যোগ প্রশমন দিবস, এই দিনকে কেন্দ্র করে সেফটি স্কুলের কোনো ধরনের কার্যক্রম রয়েছে কিনা? আপনি জেনে থাকবেন যে এই 13 অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস এইবারের যে আন্তর্জাতিকভাবে যে প্রতিপাদ্য রয়েছে সেটা হচ্ছে যে ফান্ড রেজিলিয়েন্স নট ডিজাস্টার। হ্যাঁ, বিষয়টা যেমনটা দাঁড়াচ্ছে যে হচ্ছে আপনি দুর্যোগ হওয়ার পর বিনিয়োগ করবেন অথবা খরচ করবেন তেমনটা নয়, আপনার প্রস্তুতি থাকতে হবে। হ্যাঁ, এই দুর্যোগ হওয়ার আগেই যদি আপনি প্রস্তুতি নিতে পারেন এবং সেখানে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার দুর্যোগ ঝুঁকি কমে আসবে। আমরা যদি এই দিকটাকে ফোকাস করি, তাহলে আমার মনে হয় যে শুধু সেফটি স্কুল অথবা সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন না, সারা দেশের মানুষকেই অথবা হচ্ছে দেশের সরকার অথবা আন্তর্জাতিকভাবে প্রত্যেকের জায়গা থেকে সচেষ্ট হওয়া উচিত যে দুর্যোগ হওয়ার আগে যেন আমি সচেতন হই, কোন ধরনের দুর্যোগ হতে পারে, সেইটার ঝুঁকি কেমন আসতে পারে, সেইটার ক্ষেত্রে আমার করণীয় কি আছে। এখন এই দিক বিবেচনায় আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং আমরা সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন থেকে বরাবরের মতোই বলে আসছি এবং করে আসছি, জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি, প্রশিক্ষণ করাচ্ছি। এখনও যদি আমাদেরকে কেউ ইনভাইট করেন, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি, তাহলে আমরা তাদের কাছে যাচ্ছি এবং এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরছি। আমাদের একটা ট্রেনিংয়ের জন্য হয়তো তাদের 2 থেকে 3 ঘন্টা সময় নেব, তাদের হয়তো নিজেদের হালকা স্ন্যাক্সের জন্য অ্যারেঞ্জমেন্ট করবে, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, অল্প কিছু ইকুইপমেন্টের অ্যারেঞ্জমেন্ট করলেই সুন্দর একটা ট্রেনিংয়ের মাধ্যমে তারা অনেক তথ্য পাবে আর কি। এই প্রশিক্ষণকে ধরে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ তো আসলে দুর্যোগ প্রবণ একটা দেশ, এখন পর্যন্ত খুব বড় ধরনের ভূমিকম্প বা ডিজাস্টার ওইরকম হয়নি। যদি হয় অদূর ভবিষ্যতে কী ধরনের প্রভাব বাংলাদেশে পড়বে? বাংলাদেশ কি এই দুর্যোগগুলো মোকাবেলা করতে সক্ষম হবে? আপনি তো মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনার কি মনে হয়? চমৎকার একটা প্রশ্ন। আসলে বাংলাদেশে যদি বিশেষ করে যদি ঢাকা শহরকে আমি বলি, ঢাকা শহর কেন্দ্রিক যদি কোনো ভূমিকম্প 7.5 মাত্রার ভূমিকম্প 30 থেকে 40 সেকেন্ড স্থায়িত্ব পায়, ইউএনডিপির গবেষণায় যেটা এসেছে যে এই 30 থেকে 40 সেকেন্ড স্থায়িত্ব পায় এমন ভূমিকম্প, 7.5 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, তাহলে 72,000 বিল্ডিং ধসে পড়বে। তো এটা হিউজ, তো অ্যালার্মিং একটা পয়েন্ট। তো 72,000 ভবন যদি ধসে পড়ে, তাহলে আমাদের সেই সক্ষমতা নাই নিজেদের দিক থেকে এটাকে রেস্কিউ করা অথবা এটাকে ম্যানেজ করা। এটা আন্তর্জাতিকভাবে তখন সাপোর্ট লাগবে অথবা সমর্থন লাগবে। কিন্তু বিফোর দ্যাট আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, হ্যাঁ, বিএনবিসি আছে। এই বিএনবিসি অনুযায়ী যদি আমরা ভবনগুলো তৈরি করি, যে সকল এক্সিস্টিং ভবন আছে সেগুলো যদি রেক্টিফিকেশন করি, তাহলে তুলনামূলকভাবে ঝুঁকি কমে আসবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের দুর্যোগ মন্ত্রণালয় থেকে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার, হ্যাঁ, এসওডি আছে, যেটা সর্বশেষ 2019-এ প্রণয়ন করা হয়েছে, আপডেট করা হয়েছে। এই এসওডিতে বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য, ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত প্রত্যেকের জন্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি বলে দেওয়া আছে। আমরা যদি এই স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টারকে আরও বেশি জনসাধারণের কাছে তুলে ধরতে পারি অথবা যাদের দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্বটা যদি তাদেরকে জানিয়ে দিতে পারি এবং তাদের সে বিষয়ে সচেতন করতে পারি এবং যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এই দুর্যোগ ঝুঁকিটা কমানো সম্ভব হবে। আপনার কাছে এই প্রায় 10 বছর ধরে কাজ করছেন, যে আমাদের যে দুর্যোগ মোকাবেলায় অক্ষমতা, এর জন্য আসলে কি কি প্রতিবন্ধকতাকে আপনি নিজে দায়ী করতে চান? আমি যদি বাস্তব ভিত্তিক বলি, আপনি দেখবেন যে আমাদের বর্তমান সময়ের যে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট।
যে কোনো ধরনের ইনসিডেন্ট, হিউজ পরিমাণ জনগণ চলে আসে, তাদের হাতের মোবাইল দিয়েই হচ্ছে এক একজন ইনস্ট্যান্ট ছবি তোলা অথবা ভিডিও করা শুরু করে। এবং শুধু এই দর্শনার্থীকে ম্যানেজ করা অথবা ক্রাউড ম্যানেজ করতে যেয়ে হচ্ছে বাংলাদেশের বড় মানে বিভিন্ন ধরনের ফোর্স সেখানে নিয়োগ করতে হচ্ছে, ইভেন লাঠি চার্জ করে রাস্তা ফাঁকা করে তারপর ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের বড় একটা অসচেতনতা, বড় একটা প্রতিবন্ধকতা। আমার মনে হয় আমার দেশের জনগণের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত। আমি যদি কোনো কাজে সহযোগিতা করতে পারি তাহলে আমি সেখানে এগিয়ে যাব, আমি যদি প্রশিক্ষিত হয়ে থাকি তাহলে আমি সেখানে এগিয়ে যাব, আদারওয়াইজ আমি সেখান থেকে পেছনে আসব। যারা এই কাজটা জানেন অথবা যারা সহযোগিতা করতে পারবেন তারা সামনের দিকে যাবেন। আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণের লোকবল নাই, মানে যে সেক্টরে মানে যে পরিমাণ লোকবলের প্রয়োজন। আমি যদি বাংলাদেশ ফায়ার সার্ভিসের কথা বলি তাহলে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ ফায়ার সার্ভিসের লোকবল 14,500 সারা দেশ জুড়ে। এই প্রায় 18 কোটি মানুষের জন্য 14,500 এই জনবল, এটা খুবই সীমিত। তো আমার মনে হয় যে এখানে ফায়ার সার্ভিসকে এই দিক থেকে, জনবলের দিক থেকে সক্ষম করে তোলা উচিত আরও, এবং তাদের আধুনিক যে ধরনের যন্ত্রপাতি, গত 10 বছরের মতো এই সময়টাতে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতির বেশ কিছু এক্সটেনশন হয়েছে, তাদের সক্ষমতা যন্ত্রপাতির দিক থেকে বেশ বৃদ্ধি পেয়েছে। তবে এই সকল যন্ত্রপাতির ব্যবহার রুট লেভেলেও যদি আমরা হচ্ছে তুলে ধরতে পারি, বিশেষ করে হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট, স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে যদি যুক্ত করতে পারি তাহলে এই ফায়ার সার্ভিস বলি অথবা যারা দুর্যোগ মোকাবেলায় ফ্রন্ট লাইনে কাজ করে তাদেরকে যদি আমরা সহযোগিতার কথা বলি, সেটা খুব ভালো কাজে দিবে। এবার আমি আপনার সেফটি স্কুলে ফিরে যেতে চাই। আপনার স্কুলে বর্তমানে কতজন ভলান্টিয়ার আছে? আচ্ছা, আমরা দেশ জুড়ে এখন পর্যন্ত প্রায় 1100-র বেশি সেশন করিয়েছি। আচ্ছা, যে সেশনগুলোতে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আবাসিক ভবন, বিভিন্ন অফিস, বিভিন্ন এনজিও, বিভিন্ন কর্পোরেট থেকে হচ্ছে আমরা প্রশিক্ষিত করেছি। এবং আমাদের প্রশিক্ষিত ভলান্টিয়ার আছে দেশ জুড়ে হচ্ছে প্রায় 5,000, যারা হচ্ছে যে কোনো সময় আমাদের দেশে যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয়, কোনো ধরনের দুর্ঘটনা হয়, তাহলে তারা সেখানে সরকারের যে বাহিনী আছে যারা দায়িত্ব পালন করে তাদেরকে সহযোগিতা করবার মতো। এই যে কার্যক্রম 10 বছর ধরে পরিচালনা করছেন, এটার অর্থের যোগানটা আসলে কিভাবে হয়? এটা বড় ধরনের একটা সংকটের কথা আসলে। তো আমরা মূলত নিজেদের আয় উপার্জন থেকেই এই বিনামূল্যের যে কনসেপ্টটা বলছি, যে বিনামূল্যে বা বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ করানো, এটা আসলে আমার নিজেদের উপার্জন থেকে আমরা এখানে 2-4 জন ঘনিষ্ঠভাবে কাজ করছি, তাদের জায়গা থেকে নিজ নিজ উপার্জনের একটা অংশ আমরা এখানে ব্যয় করি। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে জায়গা আছে, সিএসআর থেকে আমরা মাঝে মধ্যে কিছু একটা অংশ পেয়ে থাকি, সেখান থেকে এর কাজ করে থাকি। বড় ধরনের ফান্ডে আমরা সে ধরনের কাজ করিনি, তবে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে সরকার অথবা বড় কোনো কর্পোরেট হাউস যদি আমাদেরকে সহযোগিতা করে এই ধরনের কাজে, তো সেক্ষেত্রে আমরা এই কাজগুলোকে আরও বেশি ছড়িয়ে দিতে পারবো। এই 10 বছরে এখন পর্যন্ত এমন কোনো প্রতিবন্ধকতা কি মোকাবেলা করতে হয়েছে যে মনে হয়েছে যে না, এই কাজ আসলে করা যাবে না বা করব না? যেটা হচ্ছে যে চ্যালেঞ্জ, যেটার কথা বলছিলাম, যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি আপনাকে ফ্রি দিচ্ছি কিন্তু আপনি নিচ্ছেন না। হ্যাঁ, অর্থাৎ একটা আবাসিক ভবনের কথাও যদি বলি, আমি যে ভবনে বসবাস করি সেই ভবনের মালিক সমিতির সাথে 3 বার কথা বলেও তাদেরকে প্রশিক্ষিত করতে পারি নাই। এটা হচ্ছে আমার বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, যে আমাদের মানুষ বেশি সচেতন না এবং হচ্ছে বেশি আগ্রহী না। যতক্ষণ পর্যন্ত আমরা বিপদে পড়ি না ততক্ষণ পর্যন্ত বুঝি না যে এটার প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি। আমার মনে হয় যে এই জায়গায় হচ্ছে আমার বড় কষ্টের জায়গা, যে যেখানে হচ্ছে প্রত্যেক মানুষকেই আগে থেকে সচেতন হওয়া উচিত, দুর্ঘটনায় পড়ার পরে নয়, হ্যাঁ, দুর্ঘটনার আগে। তারপর শেষ যে প্রশ্নটি, সেটি হচ্ছে সেফটি স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার মনে হয় যে আমরা সেফটি স্কুল থেকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কমিউনিটি এনগেজমেন্ট। হ্যাঁ, স্থানীয় পর্যায়ে যারা আছেন,
লাইক আপনি আপনার বাড়ির ঝুঁকি কতটুকু সেটা আপনি বলতে পারবেন, আপনার এলাকার ভালনারেবল পজিশন কোনটা, কোথায় কোন ধরনের দুর্যোগ বা দুর্ঘটনা হতে পারে সে বিষয়টা আপনি জানেন। সুতরাং আপনি যদি আপনার পুরো কমিউনিটিতে এই বিষয়টা ছড়িয়ে দিতে পারেন তাহলে এই জিনিসটা ইফেক্টিভ হবে, হ্যাঁ, বেশি কার্যকর হবে। তো সেই দিক বিবেচনায় আমাদের যে কর্মপরিকল্পনা তা হচ্ছে যতটুকু সম্ভব আমরা আবাসিক ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কাজ ছড়িয়ে দিব। হ্যাঁ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা আবাসিক ভবন আমাদেরকে আহ্বান জানালেই আমরা সাড়া দেব। কোনো পরিকল্পনা আছে যে কোস্টাল এরিয়াগুলোতে কোনো কাজ করার, উপকূল অঞ্চলে কোনো ধরনের কাজের পরিকল্পনা আছে বা করেছেন এর আগে? আমরা কোস্টাল এরিয়াতেও কাজ করেছি। যারা হচ্ছে ফিশারিজের সাথে জড়িত তাদের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে এবং তাদেরকে আমরা মাঝে মধ্যে এই বিষয়গুলো নিয়ে সচেতন করে থাকি। আর প্রফেশনালি আমার বর্তমানের প্রফেশন অনুযায়ী আমাকে 3টা জেলায় যেতে হয়, কুড়িগ্রাম, কক্সবাজার এবং বাগেরহাট। এটা হচ্ছে এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার, এডিপিসি এর মাধ্যমে আমি এখন এফবিসিসিআই এর সাথে কাজ করছি। সেই এফবিসিসিআই থেকে, এটা বাংলাদেশের অ্যাপেক্স স্টেট বডি, সেখান থেকে এই 3টা জেলায় কুড়িগ্রাম, কক্সবাজার এবং বাগেরহাটে যেতে হচ্ছে। সেখানে কুড়িগ্রামে হচ্ছে ফ্লাড ম্যানেজমেন্টকে ফোকাস করা, কক্সবাজারে হচ্ছে ল্যান্ডস্লাইড এবং সাইক্লোন ম্যানেজমেন্ট, এবং বাগেরহাট জেলায় হচ্ছে সাইক্লোন ম্যানেজমেন্ট। আপনি জেনে থাকবেন যে কক্সবাজার এবং বাগেরহাট দুটোই তুলনামূলকভাবে উপকূলীয় অঞ্চল এবং এখানেও আমরা এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে হচ্ছে ক্লাইমেট ইনডিউসড হ্যাজার্ড সহ মাল্টি হ্যাজার্ডকে ফোকাস করে কাজ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।